দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় অটিজম, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জওয়াহিরুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক, সুইট বাংলাদেশ। উপস্থিত আছেন ডাক্তার সালাউদ্দিন কায়সার বিপ্লব, সহযোগী অধ্যাপক, মনোরোগ বিদ্যা বিভাগ, BSMMU, এবং মাহবুবুর রহমান ভূঁইয়া, চেয়ারপারসন, মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আমরা আলোচনা শুরুর আগে দেখে নেই শিরোনামগুলো। আদালতের নির্দেশে দায়িত্ব নেয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবারও বরখাস্ত রাজশাহী ও সিলেটের 2 নির্বাচিত মেয়র। এই আদেশ গণতন্ত্রের পথে অন্তরায়, বলছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। অটিস্টিক শিশুদের সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, জানালেন সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে সরকার। শুরু হলো HSC ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে প্রায় 12 লাখ শিক্ষার্থী। আবারও পরীক্ষার হলে সাংবাদিক বহর নিয়ে শিক্ষামন্ত্রী। রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, গাড়ি ভাঙচুর, ব্যবসায়ীদের তোপের মুখে নেতাকর্মীরা, অভিযোগ অস্বীকার বিএনপির। এবং ব্লগার রাজীব হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা। ধর্ম অবমাননাকর বক্তব্যে দাঁড়াতে হবে কাঠগড়ায়, পর্যবেক্ষণ আদালতের। আপনাদের 3 জনকেই আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের আলোচনায়। আজকে অটিজম সচেতনতা দিবস। তো আমি আপনাদের 3 জনের কাছেই প্রথমেই যে অভিন্ন প্রশ্নটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে অটিজম সচেতনতা বলতে আসলে আমরা কি বোঝাতে চাই। প্রথমেই আমি যাব জওয়াহিরুল ইসলাম মামুন, আপনার কাছে। ধন্যবাদ আপনাকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অটিজম একটা স্নায়বিক সমস্যা, এই বিষয়টা তো সবাই আমরা জানি। এটার ফলে একটা যোগাযোগ সমস্যা হয়, যার জন্য বুদ্ধিবৃত্তিক বিকাশেও তার বিলম্ব হয়, যথাসময়ে বিকশিত হয় না। এবং এইটা যাতে জনগণের মধ্যে একটা ব্যাপক জাগরণ তৈরি হয়, মানুষ যাতে একটা ভ্রান্ত ধারণা ভুলে স্বাভাবিকভাবে অটিজম বিষয়টা বুঝতে পারে, এগিয়ে আসতে পারে, সেই জন্য মানুষকে সচেতন করার জন্য দিবসটাকে ঠিক করা হয়। কি ধরনের ভ্রান্ত ধারণার কথা বলছেন? অনেকে মনে করে এটা মানসিক রোগ, অনেকে মনে করে যে এটা একটা চিকিৎসার শাস্ত্রের বিষয়, এটা মেডিসিনে সেরে যাবে। অনেকে আবার মনে করে যে এটা কোনো জিন ভূতের আসর হইতে পারে। অনেকে মনে করে যে কোনো একটা ওষুধের প্রতিক্রিয়ার ফল, টিকাদানের ফলে হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়গুলি কিছুই না। এটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম, যেটা একটা অসঙ্গতি। এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানীরা এটার কোনো কারণ নির্ণয় করতে পারে নাই। তবে এইটা সবাই জানে যে এটার ফলে অটিজম সমস্যায় যারা বৈশিষ্ট্য, যারা বাচ্চারা কিংবা ছেলে মানুষরা, তারা একটা যোগাযোগ সমস্যায় ভোগে। তারা আপন মনে ভুবনে বিচরণ করে, কল্পলোকে বিচরণ করতে চায়, একটু আত্মনিমগ্ন হতে চায়, জেনেও জানে না, শুনেও শুনে না, দেখেও দেখে না, এরকম করতে চায় আর কি। ওরাও কিছু করতে চায়, কিন্তু ওরা যে বিকশিত হতে চায়, কিভাবে হতে চায়, আমরা যারা সেটা বুঝি না বুঝে এক একজন এক এক ভাবে তাদের সাথে আচরণ করি, এক একজন এক এক ব্যবস্থা দিই। সেই জন্য জাতিসংঘের মাধ্যমে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ যাতে অটিজম সম্পর্কে এই ভ্রান্ত ধারণা ভুলতে পারে এবং এই বিষয়টা নিয়ে সচেতন হতে পারে, সেই জন্য 2রা এপ্রিলকে একটি বিশ্ব অটিজম সচেতনতা দিবস হিসাবে ঠিক করছে যে এর মাধ্যমে সভা হবে, সমাবেশ হবে, আলোচনা হবে, পরামর্শ হবে, কথাবার্তা হবে, পত্রপত্রিকায় লেখালেখি হবে। এর মাধ্যমে মানুষ অটিজম বিষয়টাকে বুঝতে পারবে। যে আমি ডাক্তার সালাউদ্দিন কায়সার বিপ্লব আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা এটাকে একটা যোগাযোগ সমস্যা বলছি, এবং এটা কি আসলে সংখ্যায় আমরা বেশি এবং ওরা হচ্ছে সংখ্যায় কম, তাহলে ওদেরকে আমরা কিন্তু বুঝতে পারছি না। ওরা যেমনিভাবে আমাদেরকে বুঝতে পারছে না, ওদেরকে কিন্তু আমরাও সেভাবে বুঝতে পারছি না। তাহলে আমরা কি মানে ওদের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে কি আমরাও কি এক ধরনের অটিজম আক্রান্ত না? না না, আসলে বিষয়টা এরকম না। এখানে কথা বলার আগে আমি তর্ক করছি না, আমি একটা কথা বলে নিচ্ছি।
সেটা হলো যে নিউরোলজিক্যাল ডিজিজ তা কিন্তু না, এটা আসলে নিউরো ডেভেলপমেন্টাল ডিজিজ। নিউরো ডেভেলপমেন্টাল মানে ডেভেলপমেন্টাল পিরিয়ডে নিউরোলজিক্যাল যে সমস্ত ডেফিসিট হয়, প্রবলেম হয়, তার কারণে এটা হয়। কিন্তু এটা কারণ কি সেটা আসলে জানা যায় না। কেউ বলে জিনগত কারণ, মানে জিনের জেনেটিক কারণে, কেউ বলে আর অন্য কোনো কারণ থাকতে পারে। আসলে এখনো পর্যন্ত কারণ আবিষ্কার করা যায়নি। আরেকটা কথা আমি আমার জায়গা থেকে এটা আমি একটু মানে সচেতনভাবেই বলছি, যে অনেকে বলে যে মানসিক রোগ না। এই কথাটা বলার কি অর্থ সেটা আমি জানি না। মানসিক রোগ যদি হয়, আমি ধরে নিলাম অটিজম মানসিক রোগ না, বা অটিজম মানসিক রোগ যদি হয় তাতে সমস্যা কি? মানে আমি প্রথমেই মানসিক রোগকে একটা নেগেটিভ জায়গা দেখছি, এটা তো উচিত না। মানে এটা সচেতনতা করতে গিয়ে আমি এটাকে সচেতন করতে গিয়ে আরেকটাকে ছোট করে দেবো বা আরেকটাকে একটু নেগলেক্ট করবো, এটা উচিত না। তবে আপনার প্রশ্ন থেকে আসি, অটিজম শব্দের একটা ইংরেজি জিনিসটা হলো উইথড্রল ফ্রম রিয়েলিটি, মানে বাস্তবতা থেকে নিজেকে উইথড্র করে ফেলা ইনটু হিজ ইনার ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি, তার ভিতরের কল্পনার জগতের ভিতরে বাস করা। সুতরাং ও যেহেতু কল্পনার জগতের ভিতরে বাস করে, এটা একটা প্রবলেম। সেক্ষেত্রে আপনি কি করছেন, আমি কি করছেন, তাতে কিন্তু খুব বেশি কিছু আসা যায় না। আমাদের সাথে এটার কোনো পার্সপেক্টিভের খুব বেশি কিছু আসা যায় না। এই ডিজিজটা এরকম, সমস্যাটা এরকম যে তার নিজের ফ্যান্টাসির ওয়ার্ল্ডের মধ্যে থাকবে, এবং এই ডেভেলপমেন্টাল প্রবলেমের কারণে এই যে ওয়ার্ল্ডের এই ভিতরে থাকার কারণে তার 3 ধরনের মানসিক বা আচরণগত সমস্যা হয়। কারণ যেটাই হোক, তার ট্রিটমেন্টের চিকিৎসার ম্যাক্সিমামটাই কিন্তু মানসিক বা আচরণগত চিকিৎসার অংশ। তো এখানে 3টা মানসিক সমস্যা। একটা হলো যে সোশ্যাল কমিউনিকেশন বা সামাজিক যে কমিউনিকেশন মানুষজন যেভাবে বড় হয়, যেভাবে করে, সেটা তার ডেভেলপ করে না। সোশ্যাল ডেভেলপমেন্ট বলে মেনলি। তারপরে যে কমিউনিকেশন, মানে ভার্বাল কমিউনিকেশন হোক, মুখে কথা বলা হোক, এই দুইটা হলো গিয়ে আচরণগত। আরেকটা অদ্ভুত জিনিস হয়, সেটা হলো যে স্টেরিওটাইপই বলে, ইংরেজিটা স্টেরিওটাইপ, একই রকম কাজ বারবার করতে চায় বা একই রকম চিন্তা বারবার সে করতে চায়। তো এই 3টা জিনিস মিলে তার ভিতরের যে ফ্যান্টাসির মধ্যে থাকা, কল্পনার ভিতরে থাকা, সেটা এক্সপ্রেশন হয়। এইখানেই আসলে মানে প্রবলেম, যেটা সচেতনতার একটা বড় অংশ, বিশেষ করে গার্জিয়ানদের মধ্যে বা অন্য যারা আছে, একটা বড় অংশ আমরা মনে করি, এবং বইপত্রের কথা এবং বিভিন্ন স্টাডিতে যেটা দেখা যায়, যেটা যদি কেউ অটিস্টিক বা অটিজমের ডায়াগনোসিস হয়ে যায় বা হতে হয়, সেটা যাতে গার্জিয়ানরা খুব তাড়াতাড়ি মানতে পারে, মেনে নেয়। তাহলে হবে কি, তার উপর যে চাপটা তৈরি করা বা যে দিক থেকে চাপটা আসে, সেটা কম হয়ে বরং তাকে এই যে পজিটিভ দিক যেটা, সেটাকে বেশি এক্সপ্লোর করা যায়, বেশি মানে সহজে আনা যায়, এবং তাকে ওই কি বলবো সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশি লাভ হয়। সচেতনতাটা অনেক বেশি এদিকে। আপনি পজিটিভ দিকের কথা বলছিলেন, মানে কোন পজিটিভ দিকগুলোর কথা আপনি? যেমন ধরেন যে আপনি যদি প্রথমে ও কমিউনিকেশন করতে পারে না, যদি কমিউনিকেশন না করতে পারে, তাহলে তো একটা নেগেটিভ ইমপ্রেশন মানুষের মধ্যে তৈরি হয়। এই নেগেটিভ ইমপ্রেশন একটা বাচ্চার প্রতি যেমন হয়, একই সাথে তার ফ্যামিলির প্রতি হয়, একই সাথে তার মা বাবার প্রতি হয়, তার অন্যদের প্রতি হয়। সুতরাং এই নেগেটিভ দিকটাই আমরা বেশি মনে করি। অ্যান্ড পজিটিভ দিকে তার যতটুকু কমিউনিকেশন থাকে, তার যতটুকু অ্যাবিলিটি থাকে, সেটাকে যাতে আমরা মানে বেশি কাজে লাগানোর চেষ্টা করি। আর অটিজমের একটা বড় জিনিস হলো, আমরা অনেক সময় যে আইকিউ কম বা বুদ্ধি প্রতিবন্ধিতার সাথে মিলাই ফেলি। বুদ্ধি প্রতিবন্ধিতার একটা জিনিসটাকে যে টোটাল পারভেসিভ, মানে টোটাল সমস্ত অ্যাবিলিটিতে তার স্কোর কম থাকে বা অ্যাবিলিটি কম থাকে। অটিজমে কিন্তু সেটা নাও থাকতে পারে। অটিজমের অ্যাবিলিটি অনেক সময় বোঝা কঠিন, কারণ এটা খুব মানে বইপত্র বা বিভিন্ন রিসার্চের কথাও এরকম, যে অনেক সময় এটাকে প্রেডিক্ট করা, অনেক সময় এটা আইডেন্টিফাই করা কঠিন। কারণ তার যে 3টা মেনলি সমস্যা, একটা হলো যে তার ভিতরে থাকার কারণে সোশ্যাল কমিউনিকেশন ডেভেলপ না হওয়া বা কমিউনিকেশন ডেভেলপ না হওয়া বা একই কাজ করা, এর বাইরেও কিন্তু তার চিন্তার জগতের অনেক বেশি অ্যাবিলিটি থাকতে পারে। সেই বিষয়টাকে আইডেন্টিফাই করা এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়গুলোকে মানুষের সামনে নিয়ে আসা, তার সামনে নিয়ে আসা, এবং ট্রেনিং করে করে সেটা বের করে নিয়ে আসলে অনেক ইজি, অনেক ভালো থাকতে পারে। জি, আমি মাহবুবুর রহমান ভাই আপনার কাছে জানতে চাইবো যে একদম অভিন্ন প্রশ্ন যেটা বলছি, যে আমরা যে সচেতনতার কথা বলছি, সেটা দিয়ে আসলে আমরা কি বোঝাতে চাচ্ছি? আসলে উনি চমৎকার কথা বলেছেন, উনি ডাক্তারি পার্সপেক্টিভ থেকে বলেছেন। যেহেতু আমার জীবন গেছে যে অভিজ্ঞতাটা, আমি কাজ করছি, আমি নিজে একজন চ্যালেঞ্জ পিপল, যখন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছি, বিশেষ করে অটিস্টিক শিশুদের নিয়ে, সেটা মূল যে জায়গাটা, প্রথম কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতাম না, এখন কিন্তু পারছি বিভিন্ন সচেতনতার কারণে। উনি অলরেডি 3টা জিনিস বলেছেন, এই 3টা হচ্ছে কমন। এই 3টা কমন ক্যারেক্টার যখন আমরা কোনো শিশুর মাঝে দেখি প্রতিফলিত হয়, তো ইনিশিয়াল স্টেজ আমরা ধরে নিই যে সে অটিস্টিক শিশু। একটা উনি বলেছেন ভার্বাল ও নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ
টোটাল কমিউনিকেশন আমরা যেটা বলি শুধু মুখের ভাষা না, সেটা ভাষা হতে পারে, আমার বডি ল্যাঙ্গুয়েজ হতে পারে, আমার আই কন্ট্যাক্ট হতে পারে, বিভিন্নভাবে আমরা বলতে পারি, এটা তাদের একটা সীমাবদ্ধতা থাকে। সেকেন্ড থিং যেটা হচ্ছে যে সোশ্যাল কমিউনিকেশন, যে বাবাকে বাবা বলা, মাকে মা বলা, কে আমার আত্মীয়, কার সাথে আমার কেমন সম্বোধন করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে যেটা তাদের জন্য সহপাঠীদের সাথে যে মিশা, অ্যাডাপ্টেশন ক্যাপাসিটি, সেটা তাদের একটা ল্যাকিংস থাকে। থার্ড নাম্বার যেটা আমরা বলছি যে উনি যেটা বলেছেন যে একই কাজ বারবার করার যে প্রবণতা, দ্যাট মিনস একটা হচ্ছে যে কল্পনা জগতে যে খেলা, কল্পনা করে যে খেলা, সেটার মাঝে তাদের কিছুটা প্রবলেম থাকে। আমরা বলছি যে কল্পনার জায়গায় খেলাটা কিন্তু তিন ধরনের হয়, একটা বস্তুগত খেলা বলি আমরা, ব্যবহারিক খেলা বলি, এবং একটা হচ্ছে যে কল্পনাযুক্ত খেলা। ধরেন একটা ছোট্ট শিশুকে আপনি একটা হাতুড়ি দিলেন, সে কিন্তু ইনিশিয়াল স্টেজে কি করবে, এটা মুখে নেবে, কামড় দিবে, ধরবে, এটা আমরা বলছি যে বস্তু নিয়ে সে খেলছে। ব্যবহারিক খেলাটা হচ্ছে এটা প্রথম সে দেখবে যে বাবা এটা দিয়ে কি করছে, টুকাটুকি করছে, এটা দিয়ে কিছু একটা নিচে টোকা দিচ্ছে, সে এই কাজটা কিন্তু হুবহু সে ফলো করবে এবং করবে। তৃতীয়ত পর্যায়ে সে এটাকে ঘোড়া বানাবে, এটার উপরে চড়বে, এই জাতীয় খেলাগুলো তার মধ্যে কিন্তু গ্যাপ আমরা দেখতে পাই। সো সচেতনতার জায়গাটা হচ্ছে এটা যে অটিস্টিক আমরা যেভাবে ডিফাইন করি না কেন বিষয়টাকে, যে এটা যে আমাদের জন্য তার ডিসেবিলিটির জায়গাটা না দেখে আমরা এবিলিটির জায়গাটা দেখব। এবং কে অটিস্টিক শিশু, আমরা এখন যেন তেন যাকে খুশি তাকে শেখাটা কিন্তু করছি, এটা কিন্তু একটা স্কোরিং আছে, একটা পদ্ধতি আছে, সিস্টেমের ভিতর দিয়ে আমরা আইডেন্টিফাই করেছি যে ই অর শি ইজ এ অটিস্টিক চাইল্ড। সো আমার মনে হচ্ছে যে এই দিবসটা বিশ্বজুড়ে পালিত হওয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ করে বাংলাদেশে যে শিশুরা অবহেলিত ছিল, নির্যাতিত ছিল, নিগৃহীত ছিল, আমার মনে হচ্ছে এখন অনেকটাই সচেতনতার জায়গায় আসার কারণে গার্জেনরা এই শিশুটাকে এখন আর অবহেলার চোখে দেখছে না, সে তাকে নিয়েও এখন স্বপ্ন দেখছে। সো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সচেতনতা দিবসটা আমার মনে হচ্ছে যে অটিস্টিক শিশুদের জন্য এটা মঙ্গলকর জিনিস বয়ে নিয়ে আসবে সামনের দিনগুলোতে। জওয়াহর ইসলাম মামুন, আপনার কাছে আবারও আসছে, সেটা হচ্ছে যে মানে অটিস্টিক দিবস আমরা অনেক দিন ধরেই পালন করছি, 10 বছর ধরে 10 বছর ধরে করছি, এবং সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী কন্যা পুতুল তার যে আন্তর্জাতিক যে তৎপরতা এবং দেশে উনি অনেক উদ্যোগ নিয়েছে, সে কারণেও বেশ জোরালোভাবে হচ্ছে। তারপরে যে কথা থেকে যায় যে মানে এই বিষয়টাকে অ্যাড্রেস করার জন্য জাতীয় পর্যায়ে এবং বিভিন্ন পর্যায়ে যেই ধরনের তৎপরতা রাখার দরকার, সেটা আসলে কতটুকু হচ্ছে? এটা একটা আপেক্ষিক প্রশ্ন। আমরা যদি 2010-এর আগে চিন্তা করি, যখন সাইমা ওয়াজেদ কাজ শুরু করলেন, উনি যখন মিয়ামি ইউনিভার্সিটি থেকে স্কুল সাইকোলজিতে পড়াশোনার পরে অটিজমটাকে গুরুত্ব দিয়ে এই কাজটাতে ফিল্ডে প্রবেশ করলেন, কাজ শুরু করলেন, এবং দেশে এসে অটিজম সমস্যাগ্রস্ত, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ছেলে মেয়েদের মা বাবাদের কথাবার্তা শুনে কাজটা শুরু করলেন। তার আগের যে অবস্থাটা আর এখনকার অবস্থাটা কিন্তু রাত দিন পার্থক্য। আমি এটা স্বীকার করি যে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে, দুর্গম এলাকায় হয়তো এখনো সেরকম কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই, এবং যতটা নেওয়া প্রয়োজন ততটা নাই। কিন্তু 2010-এর আগের অবস্থা থেকে গত 7-8 বছরে এটার একটা ট্রিমেন্ডাস একটা ডেভেলপমেন্ট হয়েছে, যার ফলে আমি মনে করতে পারি যে সাইমা ওয়াজেদ পুতুল কাজটা শুরু করার পরে এটা একটা নতুন মোমেন্টাম, নতুন গতিবেগ তৈরি হয়েছে। এটা এরকম যে যেমন আমরা সুইট বাংলাদেশের আমরা 1977 সন থেকেই কিন্তু অটিস্টিক নিয়ে কাজ করি। আমরা যখন 40 বছর আগে আমাদের যারা সমিতি প্রতিষ্ঠা করছিলেন, প্রফেসর ডক্টর সুলতানা সরওয়ার জামান, ঢাকা ইউনিভার্সিটির বিশিষ্ট মানবিজ্ঞানী, উনি যখন আমেরিকা থেকে এই বিষয়ের উপরে পড়াশোনা করে আসলেন, তখন আমরা কাজ শুরু করলাম, 3 জন মাত্র অটিস্টিক ছেলে ছিল। তো অটিজম জিনিসটা কিন্তু তখনও আমরা বুঝেই কাজ শুরু করছি, কিন্তু আমরা মানুষকে বুঝাতে পারিনি, আমরা আমাদের নিজেদের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করছি। কিন্তু সাইমা কাজটা শুরু করার পর হয়েছে কি, এটা একটা বুঝে হোক না বুঝে হোক, হয়তো বিষয়বস্তুর ভিতরে যেতে পারতেছে না, জিনিসটা সঠিকভাবে উপলব্ধি করতে পারতেছে না, কিন্তু অটিজম শব্দটা কিন্তু একদম গ্রাম পর্যায়ে গেছে। এটার ভালো দিকও আছে, মন্দ দিকও আছে, যেটা আমাদের মাহবুব সাহেব বলছেন যে কেউ না কেউ শুরু করতেছে, না বুঝেই শুরু করতেছে। ভালো দিকটা হলো যে বলতে হচ্ছে না অটিজম বিষয়টা, সবাই জানে। মন্দ দিকটা হলো যে কাউরে অটিজম বলতেছে,
অটিস্টিকের যেমন আমাদের বিপ্লব ভাই বলতেছিলেন যে এইটার একটা আছে যে এরা রিয়েলিস্টিক থাকে না, এরা যেমন পশ্চিমবঙ্গে এদেরকে বাস্তববোধহীন বলে, এরা একটা কাল্পনিক জগতে বসবাস করে, আবার কাল্পনিক জগতে বসবাস করে সেখানে আবার ইনোভেটিভ আইডিয়াটা তারা ক্রিয়েট করতে পারে না, হয়তো নিজেদের মধ্যে ক্রিয়েট করতে পারে, নিজে সেটা এক্সপোজ করতে পারে না, অথবা আমরা সেটা বুঝি না। তো এখন সরকারি লেভেলে আপনি দেখেন একটা সময় ছিল শুধু এনজিওরা কাজ করত। 1977-এ আমরা কাজ শুরু করলাম, 1984-এ বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন কল্যাণী কাজ শুরু করলো। এরপর লং গ্যাপ, আর কোনো সংগঠন বেসরকারিভাবে আসে নাই। দীর্ঘদিন পরে এই 96-7-এ এসে সরকার একটা ফাউন্ডেশন করলো, সরকারের উদ্যোগে কিছু কিছু কাজ শুরু হলো। এই বর্তমান সরকার আসার পরে একদম অটিজমকে কেন্দ্র করেই নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি ট্রাস্ট ফান্ড একটা আইন করছে, মানে যে আইনের বলে অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, মেন্টাল সমস্যা, এই সব বিষয়গুলি নিয়ে একটা আইনই হয়েছে যে আইনটা তাদেরকে প্রোটেক্ট করবে। যদিও একই বছরে প্রতিবন্ধী সুরক্ষা আইন একটা আছে যেখানে সব প্রতিবন্ধীদের সুরক্ষার কথা আছে। আবার শুধুমাত্র এই ধরনের প্রতিবন্ধীরা যেহেতু নিজেদের ভালো মন্দ সঠিকভাবে সঠিক সময়ে যথার্থভাবে বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না, সেই কারণে এরা অ্যাবিউজ হতে পারে, ডিসক্রিমিনেট হতে পারে, এরা বৈষম্যের শিকার হতে পারে, এরা নিজেদের প্রোটেক্ট করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি অন্যরা নিয়ে যেতে পারে। এইসব কারণে কিন্তু গভর্নমেন্ট একটা আইনের আওতায় নিয়ে এসে প্রোটেক্ট করে। প্রশ্ন নিয়ে আসি। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমি পিরিজপুরের কাউখালী থেকে কসরু বলছিলাম, যে আমি ব্যক্তিগতভাবে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমার প্রশ্ন, এই প্রতিবন্ধীর পাশাপাশি কিন্তু অটিজম শিশুদেরকে অভিভাবকরা নিয়ে আসে, কিন্তু তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে অটিজম এবং প্রতিবন্ধী এই আইডেন্টিফাই করার প্রক্রিয়াটা কি? আমি কিভাবে বুঝবো? আমরা তো একসঙ্গে পরিমাপ করে ফেলি, এবং দীর্ঘমেয়াদী অটিজমের ব্যাপারে জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে তেমন কিন্তু পরিকল্পনা নাই বললেই চলে। এই বিষয়ে কি করণীয় আছে বলে আপনারা মনে করেন? জি মামুন ভাই। আমি একটু প্রশ্নের একটু আপনাকে চেষ্টা করি জবাব দেওয়ার জন্য। গভর্নমেন্ট কিন্তু এখন অনেকগুলি ইনিশিয়েটিভ নিচ্ছে। একটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় সরকার একটা ন্যাশনাল একাডেমি প্রতিষ্ঠা করছে, যেটি অটিজম এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এটি নিয়ে তারা কাজ করতেছে, এবং এক গ্রাম পর্যায় পর্যন্ত সমস্ত সরকারি বেসরকারি হাই স্কুলের শিক্ষকদেরকে তারা এই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। প্রাইমারি আর গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় তারা ইনক্লুসিভ এডুকেশনের আওতায় তারা পিটিআই সমস্ত টিচারদেরকে তারা এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এরপরে আবার সমাজসেবা কর্মকর্তাদেরকে এই অটিজম বিষয়ে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হয়েছে, যদিও শর্ট টার্ম প্রশিক্ষণ। এখন পর্যন্ত আমি আগেই বলছি যে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত এই প্রশিক্ষণের সুবিধা হয়তো এখনো যায় নাই। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যেমন ওনাদের ইউনিভার্সিটিতে, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে একটা পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের মতো ইপনা নামে, ইনস্টিটিউট অফ পেডিয়াট্রিক হ্যাঁ নিউরোলজিক্যাল একাডেমি এরকম করছে, এবং একজন ফুল প্রফেসর ডক্টর শাহিন আক্তারকে এটার দায়িত্ব দিচ্ছে, এবং ইউনিভার্সিটি সেটাকে ওন করতেছে, ওনাদের ইউনিভার্সিটি। এবং সেই ইউনিভার্সিটির মধ্যে এখন তারা এক্সপান্ড করে রুরাল এরিয়া থেকে স্বাস্থ্যকর্মীদের, চিকিৎসকদের, মানে এই স্বাস্থ্য কর্মকর্তাদের ইউনিভার্সিটিতে নিয়ে এসে ইপনার আওতায় এই অটিজমের উপর প্রশিক্ষণ দিচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের এই নিউরো ডেভেলপমেন্ট একাডেমির মাধ্যমে তারা শিক্ষা প্রশাসন বিভাগের টিচার্স ট্রেনিং কলেজ কিংবা সরকারি কলেজ, হাই স্কুলের শিক্ষকদেরকে তারা মাস্টার ট্রেনার করতেছে। প্রাইমারি অ্যান্ড মাস এডুকেশন কাজ করতেছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় কাজ করতেছে। কাজে কাজগুলি হচ্ছে। উনি যে পিরোজপুরের কাউখালীর কথা বললেন, হয়তো কাউখালীতে এই সুবিধাটা যেতে আরো কিছুদিন বিলম্ব হতে পারে, তবে রেডিও, টেলিভিশন, পত্র পত্রিকার মাধ্যমে অটিজমের উপর লেখা, যেমন আজকে এই সবগুলি পত্রিকাতে অনেক আর্টিকেল লেখা হয়েছে, এমনকি সাইমার একটি লেখা সুন্দর করে অনুবাদ করে আজকে সবগুলি পত্রিকায় ছাপাইছে, এবং ইজিভাবে সুন্দরভাবে এই বিষয়গুলি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসে। এই যে ওনাকে বলবো যে একটু অপেক্ষা করতেই হবে, কারণ দীর্ঘদিনের এই যে একটা মিসিং এজেন্ডা, অটিজম নিয়ে আগে এরকম ভাবা আসে নাই। সবাই যে কাসর ভাই বলছেন যে সব বুদ্ধি প্রতিবন্ধীর মধ্যে গোলাই ফেলছে, এটা ঠিক যে অটিজমের
কারণে, বৈশিষ্ট্যের কারণে, প্রভাবে, যেহেতু তারা যোগাযোগ করতে পারে না, যথাসময়ে বুদ্ধি বিকশিত হয় না, এদের অধিকাংশই বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। তো দেখা গেছে প্রায় 50%-এর উপর বুদ্ধিপ্রতিবন্ধী হয়। কিন্তু আবার কিছু পার্সেন্টেজ আছে যারা ওভার হয়ে যায়, ওভার ইন্টেলিজেন্ট হয়ে যায়, আইকিউ তাদের 100-র বেশি হয়ে যায়। কিন্তু সেটা নির্ণয় করার মতো অবস্থাটা না থাকার কারণে আমরা অটিজমকে বুদ্ধি প্রতিবন্ধীর আওতায় ফেলে আমরা একই জায়গায় দিচ্ছি। তার জন্য যে শিক্ষাটা দরকার, তার ভিতরে ঢুকে তার ভিতরে পটেনশিয়ালটা বের করে, তার আচরণ, তার প্রবণতা, তার ঝোঁক কোন দিকে আছে সেটা বের করে সেই দিকে না নিয়ে আমরা কিন্তু এক জায়গায় নিয়ে যাচ্ছি, যার জন্য এইটা একটু বিলম্বিত হচ্ছে। কিন্তু এইটা যদি যেভাবে আমরা এগোচ্ছি, আপনার কথা ঠিক যে পরিমাণে আমাদের অ্যাডভান্স হওয়া উচিত ছিল হয়তো সেই পরিমাণে পারিনি। তবে এটা আমি শিওর যে গত 7 বছরে যে ডেভেলপ হয়েছে, এটা জ্যামিতিক হারে এটা যতদিন যাবে তত বেশি অ্যাওয়ার হবে, তত মানুষ এটার ভিতরে ঢুকতে পারবে এবং কাউখালী সহ সারা বাংলাদেশের সমস্ত অটিজম সমস্যাগ্রস্ত কিংবা বৈশিষ্ট্য সম্পন্ন ছেলে মেয়েদের বুঝতে এবং তাদের জন্য ব্যবস্থা নিতে মানুষ এগিয়ে আসতে পারবে। বিপ্লব ভাই, উনি যেটা বলছিলেন যে মানে শনাক্ত করার ক্ষেত্রে একটা প্রবলেম আসলে থেকেই যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন আসলে? না, ওনার কাছ থেকে আমি অনেক কিছু জানলাম। সেটা হলো যে গভর্নমেন্টের বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রজেক্টে বিভিন্নভাবে যে ডায়াগনোসিস করা এবং আইডেন্টিফাই করার প্রসেস বা সিস্টেম, কি বলবো, যে অনেকগুলা ইনস্ট্রুমেন্ট ইউজ করছে, এটা তো অবশ্যই ভালো। এবং একেবারে শহর থেকে শুরু করে গ্রাম পর্যন্ত, এমনকি স্কুলের টিচারদেরকে ট্রেনিং করা হচ্ছে, এটা তো অবশ্যই একটা। তবে হয় কি, মানে অটিজমের ইয়েতে আমরা যখন পড়াশোনা করি বা করাই, সেখানে বলা আছে যে অনেক সময় অটিজমের বিষয়টা আর্লি ডায়াগনোসিস করা খুব কঠিন হয়ে যায়, মানে খুব বোঝা খুব কঠিন। কিছু কিছু বিষয় আছে যে ওনার প্রশ্নের উত্তরের দিকে, যে দেখা যায় যে একটা বাচ্চা নর্মালি 6 মাস বয়স থেকে একটা দুটো শব্দ বলা শুরু করে এবং 1 বছরের দিকে গিয়ে শব্দগুলো আর্টিকুলেটেড করে 2-3টা শব্দ দিয়ে, বা 1.5 বছরের দিকে 2-3টা শব্দ দিয়ে বলা হয়। অটিজমের ক্ষেত্রে দেখা যায় যে ছোটকাল থেকেই বাচ্চাগুলোর শব্দ, কমিউনিকেশনের যে ওয়েটা, সেটা কম বলে। অনেকের মধ্যে দেখা যায় যে হাসি বা মানে সোশ্যাল যে কমিউনিকেশন, সেটা সাধারণত তো মানে 3-4 মাস থেকে শুরু হয় বা 6 মাসে গিয়ে মোটামুটি একটা ভালো জায়গায় যায়, সেটা অনেক সময় কম থাকে বাচ্চাদের ক্ষেত্রে। আবার উনি আরেকটা কথা বলছিলেন, এই অটিজমের বাচ্চারা যারা পরবর্তীতে অটিজম হওয়ার সম্ভাবনা, যেমন ধরেন আমাদের বাচ্চারা কি বা আমরা কি করি, সবাই কি করি, ছোটকালে একটা কিছু নিয়ে খেলার যে টেন্ডেন্সি, এটা কি বলবো যে অ্যাবস্ট্রাক্ট করে, যেমন একটা কলম আমার সামনে, আমি কলমটাকে মনে করলাম যে হেলিকপ্টার বা একটা উড়োজাহাজ। এই যে বাচ্চাদের মধ্যে, বা একটা লাঠি কাঠি, এটাকে আমরা গাড়ি মনে করলাম। এই যে অন্যভাবে যে খেলার যে টেন্ডেন্সিটা, এটা তাদের মধ্যে কম থাকে, মানে একটু কম বোঝা যায়। মানে ওরা অ্যাবস্ট্রাক্টটা নিতে চায় না, ওরা বাস্তব জিনিসটা চায়। হ্যাঁ, মানে অ্যাবস্ট্রাক্ট জিনিসটা ওরা মিন করতে পারে, জিনিসটা বুঝতে পারে না। এটা তাদের কাছে মানে বিষয়টা বোঝার জন্য যে ছোট কাল থেকে এরকম একটা সম্ভাবনা থাকে, কমিউনিকেশনে একটা সম্ভাবনা থাকে, যেমন এটাতে একটা থাকে, তারপরে ওই যে হাসি কান্নার একটা প্রবলেম থাকে। আর দেখা যায় যে একেবারে মানে এক ধরনের সোশ্যাল কমিউনিকেশন, বাচ্চারা মা বাবা আদর করলে বললে যেরকম শুনে, হাসে, দুষ্টামি করে, রেসপন্ড করে, এটা অনেক সময় কম থাকে। তখনই খেয়াল করতে হবে যে অবশ্যই তখনই বুঝতে হবে। এখানে অনেক সময় আমরা যেটা করি বা আমাদের যে প্রবলেমগুলো হয়, সেটা হলো যে আমরা অপেক্ষা করি, বিশেষ করে গার্জিয়ান হিসেবে আমরা অনেক সময় অপেক্ষা করি যে দেখি আরেকটু পরে কি হয়, বা এটা বোধহয় না, এটা বোধহয় না, এরকম না, তখন ইগনোর করা হয়। আসলে এটা বইপত্র বলে না বা থিওরিটিক্যালি এটা বলে না। থিওরিটিক্যালি যদি তার যে সময় শব্দগুলা কি বলা উচিত, কমিউনিকেট করা উচিত, তার থেকে যদি দেরি হয় এবং সেটা যদি কেউ বাবা মা কিন্তু বুঝতে পারে, একেবারে সবাই ডেভেলপমেন্টটা যেটা আছে সেটা যদি সঠিক সময় না হয়, বাবা মাকে যে সবসময় শিক্ষিত হইতে হবে, পড়াশোনা জানতে হবে, তারা কিন্তু এটা অটোমেটিক বাই নেচারই জানে। তো যখনই এই কমিউনিকেশনগুলোর প্রবলেম হয়, তখন আসলে অপেক্ষা করা উচিত না। অপেক্ষা না করে, হ্যাঁ, একজন ডাক্তারের কাছে বা একজন যে আইডেন্টিফাই করতে পারে এরকম কারোর কাছে গেলেই যে একেবারে হয়ে যাবে তা না, অনেক সময় হয় না, অনেক সময় বোঝা যায় না। অনেক সময় আমরাও বলি যে অপেক্ষা করেন, আরো অপেক্ষা করেন বলি, কিন্তু এটা হলো গিয়ে ওনাদের কাজ, ওনারা কি বলছে। কিন্তু আমার দিক থেকে বা গার্জিয়ানের দিক থেকে সেটা মানে দেরি করা উচিত না। যত বেশি তাড়াতাড়ি যাবে, তত তাড়াতাড়ি আইডেন্টিফাই হবে। আর আইডেন্টিফাই করার সুবিধাটা হলো এটা, দুইটা জিনিস। একটা হলো যে তার মানে ওনার কথাতেই আসি,
সব অটিজমের বাচ্চারা কিন্তু একই রকম ডিজেবল হয় না বা একই রকম প্রবলেমেটিক হয় না, একই রকম কমিউনিকেশনের প্রবলেম হয় না। বইপত্রের কথা অনুযায়ী 60% বাচ্চা ডিপেন্ড করে, কিন্তু বাকি 20%, একটা 20% তারা কিন্তু স্কুলে যেতে পারে এবং স্বাভাবিক চলাচল করতে পারে। এটা কিন্তু 10 to 20%-এর কথা বলা আছে, তারা কিন্তু পারে। এটা আইডেন্টিফাই করতে পারলে তাদেরকে একটা সোসাইবল জায়গায় নিয়ে যাওয়া। আরেক মাঝখানে 10 to 20% তারা ডিপেন্ডেবল থাকে, মানে কারোর উপরে বেস করে চলতে পারে, কিন্তু তার নিজস্ব বুদ্ধিগুলো দিয়ে বা অন্যের মাধ্যমে ট্রেনেবল বলে সেই কাজগুলো করতে পারে। আরেকটা 60% যেটা প্রথমে বললাম যে তারা হয়তো বা বেশি ডিপেন্ডেন্ট থাকে। এই যে 20%, 40%, এই দুইটাকে আইডেন্টিফাই করা, এই সমস্ত কমিউনিকেশন নলেজ বা ওর যে ছোটখাটো যে কি বলবো যে এই বিভিন্ন রকমের অ্যাকশন রিয়াকশন, সেটাতে কিন্তু বোঝা যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় অ্যারাউন্ড 3 ইয়ার্স, মানে 3 বছর বয়স থেকে পর্যন্ত 3 লাগে বছরের মধ্যে এটা সাধারণত। হ্যাঁ, 3 বছরের দিকে গিয়ে মোটামুটি বোঝা যায় যে এটা আসলে অটিজমের দিকে যাচ্ছে। 3 বছরের একটা বাচ্চার যে কমিউনিকেশন থাকা যাবে, এখান থেকে গিয়ে প্রবলেমটা বেশি বোঝা যায়। আগের থেকেই শুরু হলো, 3 বছর পর্যন্ত এর মধ্যেই সাধারণত এই প্রবলেমগুলো হয়ে যায়। আর এখানে যেটা মানে আরেকটা বিষয় করণীয়, যেটা মানে একসেপ্ট করাটা খুবই জরুরি। এখন একজন মা বা একজন বাবা যদি মনে করেন যে অটিজমের আমার একটা শিশু অটিজম, আসলে এটা কেউ তো এটার জন্য রেসপন্সিবল না। কেউ তো অনেকে হয়তো মনে করেন যে আমার কোনো কারণে বোধহয় হইলো, বাচ্চা পেটে থাকার কারণে বোধহয় কোনো একটা ওই সময় কোনো একটা কাজ করার জন্য বোধহয় হইলো, অথবা কোনো একটা ওষুধ খাওয়ার জন্য হইলো, বা অনেক সময় আমাদের সোসাইটিতে তো আরো অনেক রকমের কুসংস্কার আছে, বিভিন্ন রকমের মাদের উপর ব্লেম দেয়, ফ্যামিলির উপর ব্লেম দেয়, স্টিগমা থাকে। এগুলো আসলে কোনো কিছুর সাথে সম্পর্কযুক্ত না। কারণ হলো সম্পর্কযুক্ত না বলতে পারি আমরা এই জন্য যে কোনো গবেষণা এখন পর্যন্ত কিছু পাওয়া যায় নাই। পাওয়া গেলে তখন হয়তো বা বলতাম যে বিষয়টা। তো তখন একটা মা তার কেমনে প্রিপারেশন নিবে বাচ্চাটাকে বড় করার জন্য, তার ডেভেলপমেন্টাল জায়গাটা কোন জায়গাটা কিভাবে কি বলবো ওনার নিজের মতো করে ডিজাইন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেক মা, এমনকি অনেক মা বাবা তার নিজের জন্য, ওনার নিজের জন্য কোনো স্পেস রাখে না। বা আরেকটা বাচ্চা, এটা আরেকটা বিষয় যে একটা বাচ্চা যদি কোনো কারণে অটিস্টিক হয়, অটিজম হয়, আরেকটা বাচ্চা যদি স্বাভাবিক থাকে, দেখা যায় এটাতে বেশি প্রেশার দিতে গিয়ে আরেকটা বাচ্চার প্রতি মানে এক ধরনের ডিসক্রিমিনেট বলা যাবে না, মানে নেগলেক্ট করা হয় বা ওনার ওই বাচ্চার ভালোবাসা থেকে অনেকটা বঞ্চিত হয়। এটাও কিন্তু একটা বড় সমস্যা। সুতরাং উনি কিভাবে প্রিপারেশন নিবে, এটা একটা ব্যাপার। আবার মা বাবারাও দেখা যায় যে অনেক সময় এটা করতে করতে এতটা টায়ার্ড হয়ে পড়ে যে নিজের প্রতি তার কোনো দরদ থাকে না, বা দরদ না সরি মানে কোনো সময় থাকে না। এটাও কিন্তু থাকা জরুরি। কারণ আমি যদি ওনাদের ওই বাচ্চাদেরকে মানে কি বলবো টেক কেয়ার করতে চাই, তাকে ডেভেলপ করতে চাই, তা কিন্তু আমাকে ফিট থাকতে হবে। আর এই অটিজমের ডেভেলপমেন্টের একটা বড় অংশ 1-to-1 স্কিল শেখানো, বা একেবারে মানে মানে মা বাবা বা ছেলে যেই হোক, তাকে একটা কাজকে বারবার শিখানো, এটা কিন্তু খুবই জরুরি। টাস্ক অ্যানালাইসিস করে ভেঙে একটা কাজকে আলাদা আলাদা করে করানো, ধীরে ধীরে করানো। জটিল কাজ কিন্তু তারা করতে পারবে না। এবং একটা বলছে যে 1-to-1 ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে আছে, কিন্তু আমরাও 1-to-1 এর কথা বলি। কারণ যেহেতু ওরা কল্পলোকে বিরাজ করে, আগেই তো এটা সবাই জানে যে ওরা একটা অন্য ভুবনে বিচরণ করতে থাকে, বাস্তববোধহীন হয়ে থাকে, নিজেদের উপরে থাকে না। তো সেই জন্য মনোযোগটা দিতে হয়, নিবিষ্ট করতে হয় যে ওর সবসময় দেখা, টিচারকে কিংবা ওকে যারা দেখবে কেয়ার গিভার, তাকে সবসময় খেয়াল রাখতে হবে যে ওর দিকে ও কি করতেছে, আমি বলতেছি সে কি করতেছে। ডিপেন্ড করবে ডিগ্রি অফ ডিসেবিলিটি। আমার ইনিশিয়াল স্টেজে যদি আমি বলি, একটু বলতে পারি, আমি দুইটা জায়গায় নক করবো। এগুলো মেডিকেল ট্রিটমেন্টের বা ইমপ্রুভমেন্টের জায়গাটা বলা হয়েছে, কিন্তু যেই জায়গাটা আমাদের নক করা উচিত সেটা হচ্ছে যে একটা বলছে যে ডিগ্রি অফ ডিসেবিলিটি। আমার অটিস্টিক চাইল্ড হলে ও কিছু পারবে না এই ধরনের তো কিছু না। তার ডিগ্রি অফ ডিসেবিলিটি কোন জায়গায় আছে, কোন মাত্রায় আছে। স্ট্যাটিস্টিক বা গবেষণা কি বলছে যে 60% প্রতিবন্ধী শিশু ইনক্লুডিং অটিস্টিক, ওরা কিন্তু স্বাভাবিক একীভূত শিক্ষায় পড়তে পারে, দে হ্যাভ সাম ক্যাপাসিটি। আর 20%-এর জন্য অনেক চেঞ্জ দরকার। আর এক্সেস যে 20% সেটার জন্য আমরা বলছি 1-to-1 সিস্টেম বা যেটাই আমরা বলি সেটা এছাড়া হবে না। কিন্তু মূল যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাদের যে এডুকেশন সিস্টেম, আমি এডুকেশন নিয়ে একটু কথা বলতে চাই। আমাদের এডুকেশন সিস্টেমটা কি ঠিক আছে? এখন আমি কি আমাকে চেঞ্জ করব, না আমি এডুকেশন সিস্টেমকে চেঞ্জ করব? নিঃসন্দেহে মানুষের জন্যই তো এডুকেশন সিস্টেমে চেঞ্জ করা দরকার। দেখেন, মাল্টি ইন্টেলিজেন্স একটা শব্দ আছে, আমরা শুধু একাডেমিক টেস্ট করি, যেমন সরকার আইনও কিন্তু বলেছে, কিন্তু বাস্তবায়নটা সেই অর্থ হচ্ছে না।
আইনে কি বলেছে? প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 27 আর্টিকেলে 9 ক্লিয়ার বলা আছে একটা জায়গা যে সকল যে প্রতিবন্ধী শিশুদের জন্য এইজ গ্রুপ, এডুকেশন এইজ গ্রুপ হবে শিথিল, এমনি নর্মালি কিন্তু 6 থেকে 10। কিন্তু আজকে অনেকেই প্রশ্ন করছে, আজকে আমার কাছে প্রশ্ন করেছে যে আমার শিশুটা আছে স্কুলে ভর্তি নিচ্ছে না, কিন্তু এটা কেন নিচ্ছে না? কিন্তু আইন কিন্তু আছে, একটা বলছে যে আমাদের যে শিখন ফল মূল্যায়ন, আমরা যেগুলো পরীক্ষা পদ্ধতি, একটা অটিস্টিক শিশু, আমরা নর্মাল একটা শিশু যেভাবে পরীক্ষা পদ্ধতিতে অংশগ্রহণ করে এই যে শিখে আর খাতার মাঝে লিখে যায়, অটিস্টিক শিশু কি সেটা পারবে? সো অটিস্টিক শিশুর সমস্যা নাকি আমার এডুকেশন সিস্টেমের সমস্যা? আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের পাঠ্যক্রমটা কি প্রতিবন্ধী বান্ধব? নিঃসন্দেহে না। তাহলে আমরা ইনক্লুসিভ এডুকেশনের কথা বলি, কিন্তু আমাদের এই যে টিচার, পাঠ্যক্রম, পরীক্ষা পদ্ধতি, এগুলো যদি প্রতিবন্ধী বান্ধব না করা হয়, আলটিমেটলি কিন্তু ইনক্লুসিভের স্লোগান তুলি, জিকির তুলে, আসলে কিন্তু আমাদের সেভাবে লাভবান হচ্ছে না, আমাদের সেই করতে লাভবান হচ্ছে না। আমি একটু শেষ করি যদি কথাটা। তো আমি অটিস্টিক শিশু শিক্ষার বিষয়ে যেটা আমি বলতে চাই যে তার কিন্তু অনেক স্কিল আছে। যেমন কেউ হতে পারে মিউজিকে খুব এক্সপার্ট। আমরা আইনস্টাইনকে অনেকে জানি যে সে অটিস্টিক চাইল্ড ছিল, হয়তো অনেকেই বলে এটা সত্য মিথ্যা সেটা আমরা জানি না, কিন্তু সে ম্যাথমেটিক্স স্কিল থাকতে পারে। মাল্টি ইন্টেলিজেন্সটা কোনটা বলছে? শুধু একাডেমিক স্কিল না, তার মিউজিকে থাকতে পারে, তার ম্যাথমেটিক্সে থাকতে পারে, তার কম্পিউটার আইটির উপর তার এক্সপার্টনেস থাকতে পারে কিন্তু। সো আমাদের এডুকেশন সিস্টেমটা শুধু একটার ভিতরে বক্স বন্দি, আমরা আউট অফ দ্য বক্সের বাইরে গিয়ে কখনো চিন্তা করি না, যেই কারণে কিন্তু এই অটিস্টিক শিশুর আরো বেশি আমি বলবো যে এক্সক্লুশন হয়ে আছে। সো আমার মনে হচ্ছে এডুকেশন সিস্টেমে যদি কিছুটা পরিবর্তন করতে পারি বা একটা সিস্টেমের ভিতর দিয়ে যেতে পারি, তাহলে অটিস্টিক অনেক পার্সেন্টেজই এডুকেশন সিস্টেমের ভিতরে আসতে পারে। উনি যেমনটা বলছিলেন, এরকম কিন্তু সমাজে এই ধরনের অনেক কথাই প্রচলিত আছে, যারা হচ্ছেন যে আপনার অটিস্টিক, তাদের ভিতরে বিশেষ ধরনের প্রতিভা আছে। এটা বলা হয়, এটা ঠিক আছে, এটাকে বলে অটিস্টিক সেভেন্স, এটা হলো এই অটিজমের ক্ষেত্রে। আর যদি কি বলবো যে অন্য মানসিক প্রতিবন্ধী বা অন্য মানসিক প্রতিবন্ধী স্পেশাল, তখন বলে ইডিওটিক 7 বা বিভিন্ন নামে, কিন্তু এটাকে বলে অটিস্টিক 7। একটা ফোন নিয়ে আসি, তারপর আপনার কাছে আসবো। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে ফোন করুন, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মুন্নি, আমি ফোন করেছি বনানী থেকে। জি বলুন। জি, আমার বাচ্চার বয়স এখন 15 বছর। জি। ওর যখন 2 বছর বয়স হলো, তখন আমরা খেয়াল করলাম যে সে কথা বলছে না। তো যার জন্য আমরা একটু ডাক্তার কাছে নিলাম। তো নেওয়ার পরে যেটা হলো যে আমাদেরকে বলা হলো যে অটিস্টিক ওর সমস্যা। এখন আজকে থেকে প্রায় 13 বছর আগে আসলে অটিস্টিক বা অটিজম কি জিনিস আমরা আসলে শব্দটা কখনো শুনিনি। তো যাই হোক, আমি আর আমার হাজবেন্ড আমরা ইন্টারনেট ঘেটে দেখলাম ব্যাপারটা কি, দেন আমরা নিজেরাই আসলে চেষ্টা করলাম কিভাবে এই অবস্থা থেকে আমার বাচ্চাটাকে বের করে আনা যায়। তো যাই হোক, তো পরে আমরা সাইটে গেলাম, স্পিচ থেরাপি নিলাম, নাক কান গলা চেক করলাম, কোনো সমস্যা ছিল না। শুধুমাত্র সে ওই কারো দিকে তাকাতো না, থুতু ফেলতো, চুল ছিঁড়ে ফেলতো, আমার কান্না করতো, জিনিস ভাঙচুর করতো, মানে একদম অন্যরকম ছিল বাচ্চা। তো বিভিন্ন স্কুলে নিয়ে গেলাম, ভর্তি তাকে নিল না, একটা স্কুলে নিল 9 দিনের বেশি তাকে রাখতো না, এই অবস্থার মধ্যে ছিল। তো এখন মানে একটা বছর চেষ্টাতে আমি, আমার হাজবেন্ড এবং আমার আরেক ছেলে আছে, আমার বাবা মা, আমাদের চেষ্টাতে আমার বাচ্চা কিন্তু মাশাআল্লাহ এখন একদম সুস্থ। ওর বয়স 15 বছর। ও বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুল এখন ক্লাস 7-এ পড়ছে। হ্যাঁ, তো আমি এর জন্য বলতে চাই যে আসলে চেষ্টা থাকলে, একটা মা যদি তার বাচ্চার সাথে লেগে থাকে এবং তার ফ্যামিলি মেম্বাররা যদি সাহায্য করে, তাহলে আসলে এই অবস্থা থেকে একটা বাচ্চা বের হয়ে আসতে পারে। আমার কাছে পরে মনে হচ্ছে যে আসলে ওর আসলে অটিজম হয়তো ছিলই না, বাট যে লক্ষণগুলো আপনারা বলছেন বা শুনছি, সব কিন্তু আমার বাচ্চার সাথে একদম মিলে গেছে। প্রতিটা জিনিস ওর মধ্যে ছিল। ওর কোনো ধরনের আই কন্ট্যাক্ট ছিল না, ওর কোনো স্পিচ ছিল না। 4 বছর বয়সে সে প্রথম বাবা মা বলল, তার আগ পর্যন্ত তার মুখে কোনো ধরনের কথা ছিল না। তো অটিস্টিক আসলে জয় করা যায়, হ্যাঁ, যে কোনো মানুষ চেষ্টা করলে। আসলে এটার মধ্যে সবার আগে আসলে আমি মনে করি যে বাবা মার সাহায্য বেশি দরকার। বাবা মা যদি ধৈর্যহারা না হয়, বাচ্চার সাথে লেগে থাকে, এই বাচ্চা অবশ্যই একদিন সুস্থ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। জি, আমি আসলে বলতে চাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। উনি নিজেই আমাদেরকে অনুপ্রেরণা, একটা অনুপ্রেরণা, এটা অনুপ্রেরণার জায়গা থেকে যদি বলি, নিঃসন্দেহে ওনাকে সাধুবাদ জানাই, নিঃসন্দেহে এটা অনুপ্রেরণার জায়গা। কিন্তু আমার একটা প্রশ্ন থাকে যে
এইটাও কিন্তু মানুষের একটা প্রবণতা যে আমি ডাক্তারের কাছে দৌড়লে মনে আমার শিশুটা ভালো হয়ে যাবে। এই প্রবণতা কিন্তু এই শিশুকে কিভাবে ডেভেলপ করবে সেই জায়গাটা একটা গ্যাপ সৃষ্টি হয়। না, এটাকে এটা- কিউরেবল, এটা আমি দ্বিমত যদি আমি পোষণ বলি যে করি। কিউরেবল, একটা না, জিনিস আমরা একটা কথা একমত বলি আপনাকে, যে কারণ অটিস্টিক ডাক্তারের যদি কাছে তো- সমন্বিত না, একটা- আমরা যেটা বলছি ডাক্তারের কাছে তো আপনাকে না, যেতেই এখানে- হবে। হ্যাঁ, এখানে- না, আমি বলছি লেট মি ফিনিশ। আমরা আমি যে আপনি জায়গাটা একটু বলতে একদম চাই বিনয়ের সময় কম। সাথে, একদম বিনয়ের সাথে বলতে চাই যে আমি যদি ট্রিট করে ফেলি যে আইডেন্টিফাই হয়েই যা সে অটিস্টিক, নিশ্চয়ই উনি ভালো বলবেন এই বিষয়ে, তাহলে কিন্তু সেটা কিউরেবল না। সেই জিনিসটা সত্যটাকে মেনে নিয়ে আমাকে তার ইমপ্রুভমেন্টের জায়গাটা যেতে হবে। না না না, উনি তো এটা বলছেন যে ভালো হয়ে না, গিয়েছে। তাহলে Curable নিশ্চয়ই তো অটিস্টিক কোনো ছিল না। ব্যাপার না, এটা তো তাহলে ম্যানেজমেন্ট করতে তাহলে হবে। এটা সহনশীল মাত্রায় যাবে। আমি বারবার শব্দটা বলছি, ক্লিয়ার। আচ্ছা, না এখানে আমি আমার পার্সোনাল জায়গা থেকে এবং সবার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে অবশ্যই ওনাকে অসম্ভব শ্রদ্ধা আমরাও এবং, করি। হ্যাঁ, নিঃসন্দেহে ওনার এটা। আমরা ওনাকে সালাম জানাই। অ্যাপ্রিশিয়েট করি ওনার যে কাজ, কিন্তু আমি একটু ডিফার করি। কারণ ওনার এই কথাটাকে আমি কোনোভাবে ছোট করে দেখছি না। উনি যে কাজটা করছেন ওনার ফ্যামিলিকে নিয়ে, ছেলেটাকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসছেন, অত্যন্ত অত্যন্ত ভালো কাজ করেছেন। কিন্তু এই উদাহরণটা যদি আমরা সবার ক্ষেত্রে মনে রাখি, সেটা হবে না। যদি সব মানে আমাদের 100% অটিস্টিক বা অটিজমের বাচ্চা বা বাবা মা যদি আমরা সবাই মনে করি সবাই যদি প্রত্যাশা যে এটা করেন। প্রত্যাশা করে ফেলি যে আমাদের ছেলে মেয়েটা এরকম হয়ে যাবে, তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। এই কারণে আমি সেই জায়গাটাই আপনার ওনার বলেছি। প্রতি আমি আবারও শ্রদ্ধা রাখি। এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট বিষয় যে উনি যে কাজটা করেছেন, কিন্তু অন্যদের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। আমি যেটা নাও হতে প্রথমে পারে। বলছিলাম সেটা আবার বলি, সেটা হলো যে কার কতটুকু ডিসেবিলিটি, কার কতটুকু প্রবলেম আছে সেটাকে মেনে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। মেনে যদি না নিতে পারি, অ্যাকসেপ্টেন্সটা মেইনলি জরুরি, খুবই জরুরি। তা না হলে হয় কি, আমি ছোট্ট করে আমি আমার নিজস্ব প্র্যাকটিসেও আমি এটা বলি, সাপোজ আমার কাছে 50 টাকা আছে, এখন 50 টাকা দিয়ে যদি আমি 3 জনে 4 জনে খাইতে চাই, তাহলে কিন্তু আমার 50 টাকার খাবারই খাইতে হবে। কিন্তু আমি এমন জায়গায় যদি যাই যে প্রত্যেকজনে আমার 200 টাকা করে খাইতে হয়, তাহলে কিন্তু 50 টাকা আমি খাইতে পারবো না। হবে না। আমি এক্সপেক্ট করি যে আমি 4 জনে মিলে 800 টাকার খাবার খাবো, কিন্তু আমার পকেটে আছে 50 টাকা। আমি আবারও বলি যে কেউ কোনো মানে গার্জিয়ান বা কেউ যদি আমার কথাটা হার্ড হয়, আমি ক্ষমা চাই, আমি সরি। কিন্তু আসলে আমি এটা বলার জন্য বলছি না, আমি বলছি যে সেটাকে যত তাড়াতাড়ি আমরা আইডেন্টিফাই করতে পারবো, যত তাড়াতাড়ি তাকে দিয়ে আমরা কিভাবে ওই কাজটা কত তাড়াতাড়ি কিভাবে ইন্টারভেনশনটা আর্লি করতে হবে। ডিজাইনটা করা সব মানে ইজি হবে। মানে আমি কাউসার ভাইয়ের সাথে একটা সাপ্লিমেন্ট করি যে এটা এরকম যে একজনের জ্বর হলো, তীব্র জ্বর হলো, হঠাৎ করে আবার ভালো হয়ে গেল, কিংবা পানি ঢাললো, শরীর ম্যাসেজ করলো, ভালো হয়ে গেল। এটা বোঝার কারণ নাই যে ম্যাসেজ করলে পানি ঢাললে জ্বর ভালো হবে, ডাক্তারের কাছে যেতেই হবে। মানে উনি যে কথাটা যে বললেন, এটা এক্সেপশনাল কেস হতে পারে, কাকতালীয় ঘটনা হতে পারে যে উনি হয়তো একজন ডাক্তার কিংবা একজন এডুকেটর, একজন কেয়ার গিভার, প্রফেশনাল থেরাপিস্ট, যা করে উনি হয়তো অবলীলে মনের অজান্তে বাই নেচার সেটা করে ফেলছে। আমি একটুখানি অ্যাড করি এখানে, সেটা কিন্তু না প্রফেশনালিজম তো একটা ব্যাপার আছে, না, সেখানে এখানে তো যেতেই হবে। ইন্টারনেট একটুখানি সার্চ দিয়ে অনেক কাজ করেছে। না, আরেকটা ব্যাপার, এমনিতে কিন্তু বিভিন্ন স্টাডিতে বলাই আছে যে 10 to 20% তারা সোসাইয়েবল, তারা এমনকি এডুকেবল, তারা নর্মাল স্কুলগুলোতে যাইতে পারবে। এটা কিন্তু জেনারেল অটিজমের যে পড়াশোনা, যে স্টাডি, সেখানে কিন্তু উল্লেখ করা আছে। সুতরাং এই 20% তো মানে ওনার ছেলেটা হইতেই মামুন পারে। ভাই, তাহলে আমরা মানে কোন জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে তাহলে এত উদ্যোগ, আপনারা অনেক দিন ধরে কাজ করছেন, মানে আসলে কি উদ্দেশ্যে, মানে কোন জায়গাটা আপনি আমি achieve করতে চান খুবই আসলে? একজন আশাবাদী মানুষ, এবং আমরা 40 বছর আগে কাজ শুরু করছি, প্রায় 35 বছর কাজ করছি, নিজেদের আবর্তের মধ্যে ঘুরপাক খাইছি। ওই যে উনি বললেন আমরা মেসেজ বাইরে নিয়ে যেতে পারিনি, আমরা আমাদেরকেই শুধু বলছি। কিন্তু যে কোনো কারণেই হোক, বিশ্ব আন্তর্জাতিক পরিমণ্ডলের কারণে, ইন্টারনেটের কারণে, কিংবা আমাদের দেশের সরকার ব্যবস্থা, সরকারের প্রধানমন্ত্রী কন্যার কারণে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করছে। এখন অন্তত পক্ষে আমাদের এই কথাগুলো আমাদের ভিতরে আবর্তিত কথা তো হচ্ছে, ছড়িয়ে চলে যাচ্ছে, গেছে। কিন্তু যেই জায়গাটায় আমরা আচ্ছা। আসছি একজন মায়ের প্রশ্নের জায়গা থেকে, মা যে কিন্তু সবগুলো প্রশ্ন তো করে না, আমি সবাই যদি তো আমাকে achieve একটু করতে space পারবে দেয় না। যদি। মা কিন্তু আমরা একদম নিজে- শেষ পর্যায়ে চলে আসছি, তো আমি একটু মামুন ভাইয়ের মাধ্যমে শেষ করতে চাই। তাহলে আসলে যারা মানে অটিস্টিক বাচ্চা নিয়ে যারা আছেন, তাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আসলে আমাদের মেসেজটা কি আসলে? আমাদের মেসেজটা হলো যে দেরি করা যাবে না, বাচ্চার মাইলস্টোন ডেভেলপমেন্ট রেগুলার মনিটর করতে হবে, এবং 3 বছরের মধ্যে যে কাজগুলি করার কথা যদি না করে, শনাক্ত হলো তারপর ওনাদের ডাক্তার মেডিকেল প্রত্যেকটা কলেজে এখন শিশু বিকাশ ক্লিনিক হয়েছে, গভর্নমেন্ট করছে, স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিটি মেডিকেল কলেজে আছে, এবং সেই শিশু বিকাশ ক্লিনিকে
মাল্টিডিসিপ্লিনারি লোক আছে, সেখানে পেডিয়াট্রিশিয়ান আছে, চাইল্ড সাইকোলজিস্ট আছে, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আছে, স্পিচ থেরাপিস্ট আছে, অকুপেশনাল থেরাপিস্ট আছে। সেখানে কি পরামর্শ নেবে তার কোথায় যাওয়া দরকার, তার কোন ভাবে যাওয়া দরকার, স্পেশাল স্কুলে যাবে না নর্মাল স্কুলে যাবে, না ওই শিশু বিকাশ ক্লিনিকের মধ্যে থাকবে। ওনারা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে একটা অটিজম স্কুল তারা চালাচ্ছে এখন। কাজে এই কাজগুলি কিন্তু গভর্নমেন্টের সমস্ত মেশিনারিগুলি করছে। আর ইনক্লুসিভ এডুকেশনের কথা যেটা আমাদের মাহবুব ভাই বললেন, হ্যাঁ ইনক্লুসিভ এডুকেশন গভর্নমেন্ট করতে চাচ্ছে, পরিবেশ এখনো নাই। পরিবেশ করার জন্য গভর্নমেন্ট কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে। একটা সময় ছিল অ্যাকসেপ্টেন্স ছিল না, গভর্নমেন্ট আইন করছে কিন্তু মাস্টার নিচ্ছে না। এখন গভর্নমেন্ট বলে দিচ্ছে না নিলে 3 বছরের জেল হবে। উনি নিল ঠিকই, জেলের ভয়ে নিল, কিন্তু সেখানে পরিবেশ নেই, আরেক বাচ্চারা তারা অ্যালাউ করে না, গার্জেনরা অ্যালাউ করে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে নেই, তারপরে একাডেমিক সিস্টেম নাই, সেখানে এনভায়রনমেন্ট নাই, কন্ডিসিভ পরিবেশ নাই। গভর্নমেন্ট কিন্তু ধীরে ধীরে করতেছে। একটা হলো ট্রেনার তৈরি করতেছে ফ্রম প্রাইমারি লেভেল টু টারশিয়ারি লেভেল। স্বাস্থ্য মন্ত্রণালয় তারা প্রতিটি সেক্টরে কিন্তু ইন্টারভেন করতেছে, এবং বঙ্গবন্ধু মেডিকেল কলেজে প্রতি 3 মাস পর পর কিন্তু স্বাস্থ্য কর্মকর্তারা এসে অটিজমের উপরে, নিউরো ডেভেলপমেন্ট ডিসেবিলিটির উপরে ট্রেনিং করতেছে। আচ্ছা মামুন ভাই, এবং আমি একটু এইটা add কিন্তু করতে চাই গভর্নমেন্ট ওনার ধীরে সাথে ধীরে একটা কথা। যাচ্ছে। একদম একটা add করতে চাই, এক বাক্যে বলতে চাই। আমি শুধু অটিস্টিক যে মায়েদেরকে আমি একটা বিষয় অনুরোধ করতে চাই, শুধু তার মধ্যে আপনি যে অসামঞ্জস্যতার সমস্যাটা খুঁজেন না, তার এবিলিটিটা খুঁজেন। না হলে যদি সমস্যা খুঁজতে থাকি তা সবাই ডাক্তারের কাছে দৌড়াবে, তার এবিলিটিটা কিন্তু একদম মরে যাবে। না, সমস্যা- আমি বিনয়ের সাথে সমস্যা বলছি, খোঁজার জন্য কিন্তু না যে ডাক্তারের কাছে তার- যাবে না। হ্যাঁ, না আমি বলছি যে তার Ability-টা শোনার জন্য এবিলিটি, যাবে। তার ডিসেবিলিটির পাশাপাশি তার এবিলিটিও দেখতে হবে, সেই দিকেও দৌড়াতে হবে মাঠে। হ্যাঁ, তাহলে সে আমাদের balance তো হবে। শিক্ষা সেটাই, আমরা আমরা সেটাই ability-টাই বলছি, দেখি। এবিলিটিও দেখতে কি হবে। পারে না আমাদেরকে সেই কথা ভুলে যেতে হবে। কি সে করতে চায় না জোর করে সেটা করানো যাবে না। কি সে করতে পারে এইটা আইডেন্টিফাই করে সেই ঝোঁক নিয়ে সেই প্রবণতাটাকে জি, প্রাধান্য দিয়ে আপনাদের কাজটা করতে হবে। 3 জনকেই ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।